ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে যদিও মুখ্যত ভিডিওটার উদ্দেশ্য, কিন্তু এছাড়াও কিন্তু আদার পার্সপেক্টিভ অন্য যেরকম গ্লোবাল মার্কেটের কিছু ব্যাপার রয়েছে। বেসিক্যালি আজকের দিনে এমনই সিচুয়েশন, কোনো একটা পার্টিকুলার দেশের মার্কেট বলে কিছু হয় না, একটা ওয়ার্ল্ড গ্লোবাল মার্কেট নিয়ে টোটালটা চলে। যেরকম ইউএসএ রিসেশন যদি আসে তার এফেক্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে হবেই। এবং আমরা দেখতে পেলাম গতকালও ন্যাসড্যাক কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। আইটি সেক্টর বেশ কিছু জায়গা নিয়ে কথা বলা রয়েছে যেগুলো কিনা খুব নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করছে। মানে এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে মার্কেটে বেশ কিছু সুবিধার জায়গা তৈরি করছে। অসুবিধাগুলো কেন বলতে চলেছি, কারণ প্রেজেন্ট আমি ট্যারিফের কথা বলবো, কনস্ট্যান্টলি একটা ট্যারিফ লাগিয়ে সারা বিশ্বকে একেবারে নাজেহাল করে দেওয়ার জোগাড় করেছে। প্রেজেন্টলি ইন্ডিয়ার ওপর যে ট্যারিফগুলো শুরু হচ্ছে 2রা এপ্রিল থেকে আরো কিছু যোগ হচ্ছে, একে বলছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল কথা অর্থ হচ্ছে তুমিও যেরকম যে আমাকে চার্জ করবে আমিও তোমার সেরকম চার্জ করবো। মানে এটা অন্য ক্ষেত্রে হয়, যেরকম আন্ডার ডেভেলপ কান্ট্রি বা সে ডেভেলপিং দিকে যে কান্ট্রিগুলো যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে সমান সমান ক্ষেত্রে এটা কোনো কষ্টদায়ক ব্যাপার না। ব্যাপারটা তারা যখন যারা অলরেডি ডেভেলপ এবং ফার্স্ট পজিশনে থাকা কোনো ইকোনমিক গ্রোথের কোম্পানির সঙ্গে যদি তুলনা করা হয়, যে কোম্পানি ইমার্জিং কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিটা এখন নিচে রয়েছে কিন্তু ওঠার চেষ্টা করছে ওপরের দিকে, এরকম একটা দেশের সঙ্গে যদি একেবারে ডেভেলপ কান্ট্রির সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু ক্ষতিটা হয় যে কোম্পানি ইমার্জিং। আমি কেন কথাটা বললাম, ইন্ডিয়ার ক্ষেত্রে কথা নিয়ে বলছি। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ট্যারিফগুলোর ফল কিন্তু খুব নেগেটিভ হতে পারে। কানাডা বা মেক্সিকো, চায়না যে ধরনের পলিসি গ্রহণ করেছে যে ঠিক আছে আমরাও তোমার উপর চার্জ করবো, চায়না যেরকম সরাসরি বললো এগ্রিকালচার প্রোডাক্টগুলোর উপরে আমিও চার্জ করব, ফলে এমন হবে যে তোমারও অসুবিধা হয়ে যাবে। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে মুখাপেক্ষী, মানে আপাতত দেখে মনে হচ্ছে ইন্ডিয়া কেন চার্জ করছে না। ইন্ডিয়া কি কানাডা থেকে কম, মেক্সিকোর থেকে কম, চায়নার থেকে কোনো অংশ কম আছে যে ট্রেডে? একেবারে না, বরঞ্চ ট্রেডে আমেরিকার সঙ্গে বলা যেতে পারে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু ইন্ডিয়া। এত পরিমাণ এদের মধ্যে ট্রানজাকশন হয়, বিলিয়ন ডলার। কিন্তু প্রবলেম হয়ে গেছে অন্য জায়গা থেকে, বেশ কিছু জায়গাতে উইকনেস রয়েছে ইন্ডিয়ার, সেগুলোকে ডেভেলপ করতে হবে। কেন এতগুলো কথা বলছি সেগুলো শুরু করার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরোনোদের অজস্র লাইক কমেন্টসের মুগ্ধ করে সবসময় প্রচুর উৎসাহ দিয়ে আমাকে উদ্বুদ্ধ করে রাখো। ফলে কি হয়, সময়ে যখন চাপ থাকা সত্ত্বেও কিন্তু এক এক সময় আপডেট করার চেষ্টা করি। যে ব্যাপারগুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে নিফটি এখন যেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে নিফটি 50টা স্টকের সমাহার। তার মানে আমি আলটিমেটলি নিফটি বলা মানেই ইন্ডিয়ান স্টক মার্কেটকে বোঝার চেষ্টা করছি, এবং ইন্ডিয়ান স্টক মার্কেটের টোটালটা দাঁড়িয়ে রয়েছে নিফটি 50-র উপরে। এবং সেই জন্য নিফটি আজকে ভবিষ্যৎ কি রয়েছে সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, ইউএস থেকে এই ধরনের ট্যারিফ চার্জ করার ফলে সারা বিশ্ব এবং তথা ইন্ডিয়ান ক্ষেত্রে কি এফেক্ট হতে চলেছে, কোন কোন সেক্টর স্টকগুলো এখন মানে আজকেই ইম্প্যাক্ট পড়ে গেছে সাংঘাতিকভাবে, এবং ভবিষ্যতে আমাদের প্ল্যানটা কি হবে, 3টে বিষয়কে নিয়ে কিন্তু আজকে ভিডিও বলবো। যে বিষয়গুলো রয়েছে, প্রথম হচ্ছে আমরা ইউএস ট্যারিফ চার্জ করেছে। প্রেজেন্ট যে খবরটা এলো, ইউএসএ অটো ট্যারিফ বলে নতুন করে একটা উদ্ভব করে ফেলেছে, যার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের অলরেডি মার্কেটে পড়ে গেছে। এবং কিভাবে নাজেহাল করছে, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ান মার্কেট ইকোনমি যদি সবাইকে এখন বলার চেষ্টা করি, দুর্বল নয় এবং বরঞ্চ যথেষ্ট শক্তিশালী অন্যান্য দেশের তুলনায়। কিন্তু এক্সটার্নাল বিভিন্নভাবে আমরা দেখেছি অতীতেও চাপিয়ে দেওয়া হয়েছে এবং বাধ্য করা হয়েছে অনেক জায়গা থেকে আমাদেরকে সুযোগ সুবিধাগুলো দেয়নি। আমি অতীতের কথা যদি ছোট করে যাই একবার, ক্রায়োজেনিক ইঞ্জিন, যে ইঞ্জিনটা স্পেসে কাজ করার জন্য ডিফেন্স সেক্টরে বেশ কিছু জায়গায় কাজে লাগে। ক্রায়োজেনিক কথা অর্থ যে 273°- টেম্পারেচারে কাজ করার মতো যন্ত্রপাতি, সেইগুলো কিন্তু আমেরিকা থেকে বহুবার চেষ্টা করেছিল আনার, ইন্ডিয়া অতীতে দেয়নি। রাশিয়ার সাহায্যে তারা কিন্তু বানানো ক্রায়োজেনিক, আজকের কথা নয়, বহু বছর পুরনো কথা বলছি। আমরা যেটা বলতে চাইছি, নিউক্লিয়াসের উপরে যে কাজকর্মগুলো করা সে ব্যাপারে স্যাংশন থেকে দিয়েছিল রিসেন্ট, এত বছর বাদে সেই স্যাংশনটা কাটলো। মানে ব্যাপারটা দাঁড়ালো, প্রতিবার যখনই ইন্ডিয়া এগিয়েছে সেখানে প্রতিবার কিন্তু আমেরিকা তরফ থেকে প্রতিনিয়ত বাধা দিয়েছে। প্রেজেন্ট খবরও আমরা দেখেছি সেটা হচ্ছে যে এমনকি এমন সিচুয়েশন হয়েছে ওখানকার দেশের ইন্ডিয়ান যারা রয়েছে তাদের উপর রীতিমতো অপমানিত করা, তাদেরকে ডিভ্যালুয়েট করা, তাদেরকে এটসেট্রা নেগেটিভিটি প্রচুর রয়েছে। বহু ইন্ডিয়ানকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু সেগুলো হলে বুঝতাম একটা যুক্তির জায়গা আছে, জায়গাটা তৈরি করছে আরো মারাত্মকভাবে যে ট্যারিফ চার্জ করে। এবং এটা যেন মনে হচ্ছে এমনভাবে ট্যারিফটা চার্জ করা হচ্ছে যাতে ইন্ডিয়ার মানে বিজনেসটা হ্যাম্পারের সিচুয়েশন ভয় পেয়ে তারা যেন কমায়। প্রশ্নটা কিন্তু এখানে নয়, প্রশ্নটা সুদূর প্রসারী। ইন্ডিয়াকে মানে আটকে রাখা, দমিয়ে রাখা, থামিয়ে রাখা।
আমরা জানি আগে ব্রিক্স নিয়ে ঘটনাগুলো, ব্রিক্স যে ঘটনাগুলো হচ্ছে, ব্রিক্স কথার অর্থ হচ্ছে দেশে, মানে এশিয়ার বেশ কিছু দেশকে নিয়ে কিন্তু আলাদাভাবে আমরা নিজস্ব যাকে বলা হয় কারেন্সি তৈরি করার চেষ্টা করেছিলাম। কীরকমভাবে? মানে এত সারা আমরা দেখে এসেছি প্রথম থেকে ইউএস ডলারের প্রাধান্য সবসময় বেশি, এবং সে কারণে ইউএসই পুরো শক্তিশালী দেশ, যে দেশের কারেন্সি পাওয়ার সে দেশ নিতে হবে। এখন ইন্ডিয়ান এবং আদার, রাশিয়া এবং ব্রাজিল, এইভাবে চায়না এবং এরা সাউথ আফ্রিকা, এরা একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করলো যে আমরা যারা রয়েছি এই সাইডে আমাদের একটা নিজস্ব আদান প্রদান ব্যবস্থা থাকা ভালো। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হওয়ার সময় যে ধরনের স্যাংশন এলো রাশিয়ার ওপরে, তার পরবর্তীকালে খুব জরুরিভাবে এরা কিন্তু ব্রিক্স তৈরি করেছিল, এবং ব্রিক্স ডলার কারেন্সি যদি তৈরি হয়ে যায় তাহলে ডলার কিন্তু বিরাটভাবে পতন ঘটবে, এবং সেটা জানতো। এই কারণের জন্য ইউএস প্রেসিডেন্ট কি করলেন, কনস্ট্যান্ট প্রেশার দেওয়া শুরু করলেন। 100% আমি চার্জ করব, ডবল চার্জ করব, ট্রিপল চার্জ করবো, মানে ভয় দেখানো শুরু করলো। প্রেজেন্টলি যেটা হলো সেটা হচ্ছে 25% ট্যারিফ চার্জ হতে চলেছে সব অটোর উপরে। অর্থাৎ প্রথম ঘটনায় এফেক্টটা খেয়ে গেল কে? টাটা মোটরস। টাটা মোটরসের আমরা দেখলাম, এবং নিফটি অটো টোটালটাই কিন্তু 1.4%, এটা বিরাট ডাউন হয়ে গেল আজকে, একটু আগের খবর অনুযায়ী। টাটা মোটরসে এক্সপোর্ট ব্যাপার থাকতো, ব্যাপার কি হয়েছে, জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার, এই যে ব্যাপারটা, জ্যাগুয়ার ল্যান্ড রোভার কিন্তু টাটা মোটরস কিন্তু অধিগ্রহণ করেছিল। এই কোম্পানিটা বিদেশ থেকে যখন এদেশে পাঠানো হবে, ম্যাক্সিমাম তো চায়না, ম্যাক্সিমাম এদের জায়গা রয়েছে এবং আরও প্রচুর রয়েছে, এই ধরনের আলটিমেটলি ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে টাটা মোটরসের ওপর। আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টে যখন 25% বাড়িয়ে দেওয়া হলো দাম, তার মানে কিন্তু প্রচুরভাবে অসুবিধা হবে, এবং এর ফলে আমরা দেখতে পারবো একটা মারাত্মক সিচুয়েশন তৈরি করবে, এবং অলরেডি 5.7% ডাউন হয়ে গেছে টাটা মোটরস। মাহিন্দ্রা এতটা হয়নি, কারণ টাটা মোটরসেরই কিন্তু ম্যাক্সিমাম, তুমি যদি অ্যানালিসিস করে একটু প্রফিটটা দেখলে বুঝতে পারবে যে এদের কিন্তু প্রফিটেবিলিটিটা প্রচুরভাবে আসছে বাইরে থেকে, মানে চায়না থেকে এবং আমেরিকা থেকে, এবং সেখানে যখন এত দাম বাড়িয়ে দিচ্ছে, মানে আমাদের দেশ থেকে ওখানে যাবে যখন, তার উপরে এত চার্জ হবে, যে ন্যাচারালি এর দাম কিন্তু তখন অনেকটা বেড়ে যাবে, এবং সেটা কেউ কিনতে চাইবে না, টোটালি লস হয়ে যাবে, বিরাটভাবে লস হবে। এটা একটা ব্যাপার। এর পরের ব্যাপার বলবো সেটা হচ্ছে আইটি, অর্থাৎ যেরকমভাবে অটো সেক্টর, আইটি সেক্টরে কিন্তু বেশ কিছু নেগেটিভিটিও দেখতে পেলাম। কেন? কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই এই ট্যারিফগুলো চার্জ করবে, শুধু ইন্ডিয়া না, সারা বিশ্বেই এই ট্যারিফগুলো চার্জ করা হচ্ছে, এবং এই ধরনের ট্যারিফ চার্জের ফলে আলটিমেটলি ইম্প্যাক্ট পড়তে চলেছে, সেটা হচ্ছে কিন্তু এই সব দেশগুলোতে। ফলে সেখানে যে কখন একটা লোক, একটা আইটি কোম্পানি বেসিক্যালি সার্ভিস ওরিয়েন্টেড, আমাদের কাজ কিন্তু ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড নয়, সার্ভিস। এবার সার্ভিস অর্থাৎ হচ্ছে ওদের দেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং করে আমরা কি করি, টাকা উপার্জন করি। অর্থাৎ ওদেশে একটা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের সমস্ত রকম কাজকর্মগুলো এদেশে বসে কাজ করা হয়। এবারে এটা হলো এক ধরনের কাজ, সেখানে ওদের ট্রানজাকশন ভেরিফিকেশন, অ্যাকাউন্টিং প্রসেসিং, যাকে বলে রিকনসিলিয়েশন, ব্যালেন্স শিট তৈরি করা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টগুলোকে চেক করা, সেগুলো থেকে রিজার্ভস তৈরি করা, প্রভিশন তৈরি করা, এনপিএ তৈরি করা, যেসব এনপিএগুলো থেকে কতটা পার্সেন্ট কারে যাচ্ছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও তৈরি করা, এই ধরনের সমস্ত কাজগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে ইন্ডিয়ায় বসে। এটাকে বলে সার্ভিস দেওয়া। এরকমভাবে ওদের দেশে এখান থেকে কিছু লোক গিয়ে ওখানে সার্ভিস দিচ্ছে, ওখানে ম্যান পাওয়ারের পরিমাণ তুলনামূলক বা এফিশিয়েন্ট ম্যান পাওয়ার কম থাকা যে ইন্ডিয়া থেকে যাচ্ছে। এইগুলোর মধ্যে এক নাম্বার বাদ সাধলো, এখানকার লোক আসতে দেবো না। আর দ্বিতীয়ত ঘটনা তৈরি করলো কি, এই যে আউটসোর্সিংগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো। এবার আউটসোর্সিং থেকে ম্যাক্সিমাম কিন্তু যদি একটু অ্যানালিসিস করো, টিসিএস কোম্পানি, ক্যাপজেমিনি কোম্পানি বলবো, ইনফোসিসের কথা, এইচসিএল টেকনোলজি করা, টাটা টেক মাহিন্দ্রার কথা, এরা ম্যাক্সিমাম কাজ কিন্তু প্রসেস থেকে, মানে প্রসেস আউটসোর্সিং করে এদের ইনকামে একটা বড় অংশ করে। যেরকম আইওটি, ইন্টারনেট অফ থিংস, বা এসএএস, স্যাসগুলো, সেইগুলোকে সব কিছু কিন্তু তৈরি করে দিচ্ছে আইটি থেকে এর জন্য প্রচুর ডলার ইনকাম হতো। এখন এই মার্কেটটাতে এই ধরনের একটা নেগেটিভিটি ছাওয়ার জন্য, ছড়িয়ে পড়ার জন্য সেসব দেশগুলো কিন্তু এখন একটু সাবধানতার সঙ্গে পা ফেলছে। যেসব অর্ডারগুলো দিচ্ছে সেগুলো ডিলে করে দিচ্ছে। যে চিন্তা ভাবনা ছিল বিগত 1-1.5 বছর ধরে যা চলছে, ওরা নতুন কোনো অর্ডার দিচ্ছে না, ফলে আইটি কোম্পানিগুলোর কিন্তু নেগেটিভিটি তৈরি হচ্ছে। এদের ডোমেস্টিক কিন্তু ডিমান্ডের থেকে ইনকাম বেশি হয় না। এদের যদিও টিসিএস একটা অংশ ওরা ইনকাম করে, ইন্ডিয়ার ব্যাংকিং সেক্টরের একটা অংশ রয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ম্যাক্সিমাম ইনকামটা হয় ওদের ওখান থেকে। তাহলে এখন দাঁড়িয়ে রয়েছে কি, এখন আমরা একটা অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি। এখানে ট্যারিফ চার্জগুলো একটা বড় নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে। প্রেজেন্ট যেমন 2রা এপ্রিল থেকে চার্জ হতে চলেছে রিসিপ্রোকাল,
প্লাস এর ওপর 25% চার্জ হচ্ছে অটো সেক্টরের ওপরে। সমস্ত অটো এক্সপোর্টের ক্ষেত্রে এই ঝামেলাটা শুরু হলো। এই ধরনের সিচুয়েশনে ইনভেস্টরদের সেন্টিমেন্টের একটা বড় আঘাত পড়তে চলেছে, এবং এটা যদি সাস্টেন করে তাহলে একটু অসুবিধার সৃষ্টি হয়। পজিটিভ ঘটনাগুলো কিছু রয়েছে, রুপি তুলনামূলকভাবে পজিটিভ জায়গায় যাচ্ছে, ফরেন যারা ইনস্টিটিউশন তারা কেনা শুরু করে দিয়েছে, গতকালও কিনেছে, বিগত 4-5 দিন কেনা শুরু করেছে, এটা একটা পজিটিভ মুভমেন্ট। এবার এখন দেখার কথা এই গ্লোবাল ট্রেড পলিসিটা আমাদের ইম্প্যাক্ট কি করে পড়ে, অর্থাৎ 2রা এপ্রিল আমরা দেখতে চলেছি যে কি কতটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। দুটো ব্যাপার হতে পারে একটা এখানে, সেই দুটো ব্যাপারের কথা বলবো। এক নাম্বার হচ্ছে এটা জাস্ট ভয় দেখানো, সত্যিকারে 2রা এপ্রিল কিছুই হলো না, বা হলো সেরকমভাবে নয়, বা 2রা এপ্রিল চার্জ করা হলো, পরে ওটা উইথড্র করে নেওয়া হলো, এইগুলো হতে পারে। তার কারণটা আমি পরে বলছি। সেকেন্ড অপশনটা আমি বলছি, সেকেন্ড অপশনটা হচ্ছে চার্জ করা হলো ইন্ডিয়া এর মধ্যে ডোমেস্টিক পাওয়ারগুলোকে, যেগুলো আমরা গত বাজেটেও দেখেছি, ইন্ডিয়ার ডোমেস্টিক যে ক্যাপাবিলিটিগুলো বাড়ানোর চেষ্টা করলো, ইন্ডিয়া কনসেন্ট্রেট হয়ে গেল। প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন, যেটাকে আমেরিকাকে ছেড়ে এদিক থেকে ফ্রান্স, জার্মানি, এদিক থেকে আমাদের এদের সঙ্গে যারা রয়েছে, মানে একটা এরকম সিচুয়েশন, এবং বলা যায় না এমন হয়তো চায়নার সঙ্গেও একটা মিলে একটা গ্রুপ তৈরি করা হতে পারে, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের মার্কেটের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয়। এটা হয়ে গেল ঘটনা। এবার লাস্ট ঘটনার দিকে, যে এটা যদি এরকম হয় সিচুয়েশন, যে কি হতে পারে, তার মার্কেটে কি জায়গা দাঁড়াতে পারে, এবং মার্কেটে আগামী দিন কি হতে পারে। এখন 2রা এপ্রিল আগে কিছু বলা যাচ্ছে না, এক নাম্বার। সেকেন্ড ওয়ান, আমাদেরকে আটকানো অসম্ভব, সুতরাং ইনভেস্টমেন্ট থামানোর কোনো মানে হয় না। ইনভেস্টমেন্ট যেরকম চলছে সেরকমই চলবে। মার্কেটকে অবজারভেশন দরকার। এর মধ্যে আইটি কিন্তু থেমে নেই। প্রেজেন্ট ঘটনা, উইপ্রোর প্রেজেন্ট একটা নিউজ দিয়ে শেষ করতে চলেছি, প্রায় $650 মিলিয়ন মোটামুটি। সেই উপরে একটা ব্রিটিশ ইন্স্যুরার কোম্পানির নাম হচ্ছে ফোনেক্স। এই ফোনেক্স কোম্পানি কিন্তু একটা বড় অর্ডার দিয়ে দিয়েছে উইপ্রোকে, এবং উইপ্রোর বড় বড় অর্ডারগুলো উইপ্রো পায় ঠিকই, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা এত বড় থাকার কারণে রিটার্নটা খুব একটা ভালো আসে না। কিন্তু কোম্পানির সাস্টেনেবিলিটি রয়েছে, ভালো মাত্রায় স্টেবিলিটি আছে, তো সেসব নিয়ে কিন্তু কোম্পানিটা দারুণভাবে এগোনোর চেষ্টা করতে পারে ভবিষ্যতে। তাহলে আইটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, আইটির অর্ডার কিন্তু পাচ্ছে, একদম শেষ নয়। তাহলে ইন্ডিয়ার আলটিমেটলি ভয়ের জায়গা নয়, যে জায়গাটা সেটা হচ্ছে সাবধানে এগোনো। ইনভেস্টারও সেই সেন্টিমেন্টেই সাবধানে এগোচ্ছে, কিন্তু আগামী দিন অর্থাৎ কিছু মাসের মধ্যে আমরা একটা বড় মাপের পজিটিভিটি দেখতে পারবো ইন্ডিয়ান মার্কেট থেকে, এবং আমাদের রিটার্নটা একটা ভালো মাপে নিয়ে আসতে পারবো, এই এক্সপেকটেশনই শেষ করছি।